বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপ করা ৭.৫% ভ্যাট আদায় নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাচ্ছে না শিক্ষার্থীরা। অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানাভাবে বিষয়টি ব্যাখ্যা দেয় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বিভ্রান্তিও দেখা দিয়েছে। একপক্ষ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখলেও অন্য পক্ষ আন্দোলন থেকে সরে গেছে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারীরা আজও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানিয়েছে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবারও তারা নানা কর্মসূচি পালন করেছে। এ বিষয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আমিনুর রহমান। স্বাগত আমিনুর রহমান। আমরা প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে ভ্যাট অথবা ট্যাক্স যেটাই হোক, সরকার যখন এটা মানুষের কাছ থেকে নেয় তখন এটা শুধু সংখ্যা না, এটার পেছনে একটা ফিলোসফি থাকে। সেই জিনিসটা আসলে আমরা পরিষ্কার না। যে কোনো ধরনের ট্যাক্সেশনের ক্ষেত্রেই আমরা দেখি যে ফিলোসফিটা পরিষ্কার না, এবং সেটি নিয়ে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জান। প্রথমেই জানতে চাই যে এই সংখ্যার আগে যে ফিলোসফিটা, সেইটি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছিল কিনা বিশ্ববিদ্যালয়ে ট্যাক্স বসানো লাগে। এখানে প্রথমে যদি আমরা দেখি যে ভ্যাট কার উপরে আরোপযোগ্য। ভ্যাট হচ্ছে এমন একটা কর যেটা কিনা পণ্য বা সেবার উপরে আরোপ করা হয়, এবং সেটা দিবেন যিনি এটার সেবা গ্রহণকারী বা যিনি ভোক্তা। তাহলে কিন্তু সেখানে দাঁড়াচ্ছে যে এইটার দায়িত্ব হলো যে যেহেতু একজন শিক্ষার্থী শিক্ষা নিচ্ছেন, সেই শিক্ষার্থী বা তার অভিভাবক যারা এই টিউশন ফিটা দিচ্ছেন, ভ্যাটের যেটা মূল দর্শন এইটা অনুযায়ী তাদের উপরে বর্তায়। এখন যেটা এনবিআর থেকে বলা হয়েছে যে এটা অলরেডি টিউশন ফির ভিতরে ইমপ্রেসড আছে, কাজে এটা নতুন করে আরোপ হবে না, সেই ব্যাখ্যার কিন্তু সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যাচ্ছে না। আমরা আলোচনা করছিলাম ভ্যাট যে নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে আছেন এনবিআর এর সাবেক সদস্য আমিনুর রহমান। আমিনুর রহমান, যে বিষয়টি আপনি বলছিলেন যে আসলে ভ্যাটটা কেন দেয়া হয় এবং এটা কারা দেবে, সেটি নিয়ে কিন্তু আমরা অনেক রকমের তথ্য পেয়েছি। এটা আমরা যেমন বিভ্রান্ত, শিক্ষার্থীরাও বিভ্রান্ত। এটার একটা সিদ্ধান্ত আসলে আসা দরকার এবং আমাদের জানা দরকারটা ভ্যাটটা আসলে কে দেয়, কিভাবে দেয়। আপনি যদি ভ্যাট আইনের প্রস্তাবনাটা দেখেন, এবং ভ্যাট আইনের ৩ ধারাটা হলো ভ্যাট আরোপ। সেখানে বলা হচ্ছে যে পণ্য বা সেবা যিনি গ্রহণ করছেন তাকেই ভ্যাটটা দিতে হবে। তো সেই অর্থে কিন্তু এটা আগে আমি বলেছি যে এটা কিন্তু শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের উপরে আইন অনুযায়ী বর্তায়। এখন যদি বিশ্ববিদ্যালয় সেটা বহন করে, তাহলে তো সেটা একটা সরকারি কোনো আলাপ আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা যারা ইউনিভার্সিটি, কিন্তু এটা একটা বেসিক স্ট্রাকচার যেটা ভ্যাটের, সেটা থেকে সরে যাচ্ছে। বেসিক স্ট্রাকচারে হচ্ছে ভোক্তা দেওয়ার কথা। সেখানে যদি এটা যারা পরিচালনা করছেন, আমরা জানি যে বিশ্ববিদ্যালয়গুলিও আইনত লাভজনক প্রতিষ্ঠান না, কিন্তু তারা এটা কেন দিবেন? তাদের তো লাভ করার কথা ছিল না। এই 7.৫% তারা কোথায় পাবে? 7.৫% কিন্তু ভ্যাটের আইনের যেটা মূলনীতি সেই অনুযায়ী তাদের দেওয়ার কথা না। এটা দেওয়ার কথা শিক্ষার্থী, আমি বললাম শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের। এটা যদি ব্যাকগ্রাউন্ডে যান, আজ থেকে কিন্তু 7-8 বছর আগের থেকেই এই যেটা আপনার ইংরেজি মিডিয়াম স্কুল সেগুলোর উপরে ভ্যাট নেওয়া হচ্ছে, এবং সেটা কিন্তু ইন অ্যাডিশন টু টিউশন ফি। এটা টিউশন ফির ভিতরে ইমপ্রেসড নাই। বলা হচ্ছে যে তখনই বিশ্ববিদ্যালয়ের উপরে আরোপিত ছিল, কিন্তু কোনো কারণে জাতীয় রাজস্ব বোর্ড বা সরকার সেটা বাস্তবায়ন করেনি। এটা এখন এসে সেটা বাস্তবায়ন করতে চাচ্ছে। এটা আমি যতদূর বুঝি এটাই হলো আন্ডারলাইন ফিলোসফি। এখন প্রশ্ন হলো যে এই ভ্যাটটা কার কাছ থেকে নেবেন? শিক্ষার্থীর কাছ থেকে নেবেন নাকি বিশ্ববিদ্যালয় দিবে? এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। এবং এই ব্যাপারে আমি মনে করি যে সবচেয়ে ভালো হলো বিশ্ববিদ্যালয়ে যে যারা পরিচালনাদের একটা সমিতি আছে, তাদের সঙ্গে সরকারের সুনির্দিষ্টভাবে আলাপ আলোচনা করে একটা নির্দিষ্ট ঘোষণা, যে বিচ্ছিন্নভাবে না হয়ে সরকারের অর্থ মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় এবং এই সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালনার সঙ্গে জড়িত আছে, তাদের যারা প্রতিনিধি, তাদের সঙ্গে মিলিতভাবে যদি একটা বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে যদি একটা সুনির্দিষ্ট কর্মপন্থা হয়, তাহলে তো এই ব্যাপারটা নিরসন হতে পারে এবং সেই পথে যাওয়া উচিত। আমিনুর রহমান, একটা জিনিস যেটা ওই যে আমি আবার বারবার ফিলোসফিতেই ফিরে আসব, যে যেই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করেছি যে এখানে লাভজনক প্রতিষ্ঠানই না, বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইনত তারা লাভজনক প্রতিষ্ঠান না, অর্থাৎ তারা ব্যবসা করে না। কারণ রাষ্ট্র মনে করে যে শিক্ষা প্রসারের জন্য তারা যে স্বেচ্ছায় এসেছেন এটি একটি বড় কাজ। সেইখানে আমরা
কর আহরণের জন্য, ভ্যাট আহরণের জন্য আমরা নামলাম কেন? যদি আমরা ইন প্রিন্সিপালি এটা মনে করি, তাহলে প্রিন্সিপাল চেঞ্জ করতে হবে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে হবে। অথবা এখানে কি সরকার মনে করছে যে যেহেতু অনেক টাকার আদান প্রদান হয়, সেইখানে তাদের একটা সুযোগ আছে টাকা আহরণের? যদি সেরকমই হয় তাহলে এটা আরো বড় আকারে ব্রডলি এটা চিন্তা করার সুযোগ আছে কিনা, যে এটা আসলে এটা ব্যবসা প্রতিষ্ঠান হবে কিনা শিক্ষা। এইখানে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী যে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন, সেখানে আমার কাছে এটা পরিষ্কার হয় না উনি এই অর্থটা কি ইউনিভার্সিটির কাছ থেকে নিতে চাচ্ছেন, নাকি ইউনিভার্সিটি যেসব ছাত্ররা পড়ে যেহেতু তাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে কর দেওয়ার, তাদের কাছ থেকে নিতে চাচ্ছেন। এইটাই কিন্তু পরিষ্কার করছে না। এখন যদি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নিতে হয়, সেটার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা দিক আছে, যে বিশ্ববিদ্যালয়ের যেটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট, সেই অনুযায়ী কিন্তু এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী। তারপরেও কিন্তু এদের যদি মুনাফা থাকে, মানে ব্যয়ের চেয়ে বেশি যদি আয় করে থাকেন, তার উপরে কিন্তু আয়কর অলরেডি 15% আরোপিত আছে। আচ্ছা, তো যদি সরকার মনে করেন যে এটা হার কম, তাহলে সেটা বাড়ানোর সুযোগ আছে। দ্বিতীয়ত হলো যে যদি মনে করেন যে তারা সঠিকভাবে তাদের আয় ব্যয় ঘোষণা করছেন না, সেটা তো আয়কর কর্তৃপক্ষের দুর্বলতা, যদি সেটা হয়। সেটা হচ্ছে এটা কিনা আমরা আমিনুর জানি রহমান না। খুবই ভালো একটা বিষয় পয়েন্ট ধরেছেন। যদি তারা সত্যি সত্যি অর্থ বেশি আয় করে থাকে, তাহলে তারা লাভের অংশ নিতে পারবেন না ইনভেস্টররা, কিন্তু সেই লাভের থেকে তো সরকার কর্পোরেট ট্যাক্সের সমান ট্যাক্স নিতে পারে। কারণ আমরা কিন্তু রিইনভেস্ট হতে দেখছি, আমরা বিশ্ববিদ্যালয়ের শান শৌকত যে কোনো ভালো বড় ব্যবসা প্রতিষ্ঠানের মতোই দেখতেছি। না, সেটাই আর কি, যে যদি এরকমটা মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের পরিমাণ ব্যয়ের চেয়ে অনেক বেশি, তাহলে সেটা তো কর্পোরেট ট্যাক্সের আওতায় পড়ছে, সেটা তো ভ্যাটের বিষয় না। কিন্তু সেখানে আরেকটি ওভারসাইট কোয়েশ্চেন চলে আসে, যে যেই জিনিসটা আমি এস্টাবলিশ করেছি অলাভজনক হিসেবে, তারা ব্যাপক মাত্রায় লাভ করছে, সেক্ষেত্রে সরকারের কি একটা দায়িত্ব আসে না সেই জিনিসটা দেখা, যাতে টিউশন ফি বেশি নিচ্ছে কিনা মানুষের কাছ থেকে? কারণ শেষ পর্যন্ত তো মানুষকে ওই টাকাটা দিতে হচ্ছে। সেইখানে যেটা আসছে যে এই বিষয়ে তদারককারী প্রকৃত কর্তৃপক্ষ হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটা হলো তাদের নীতিমালা, রুলস বা তাদের তদারকির বিষয়। এটা কিন্তু আবার কর্পোরেট ট্যাক্সের সঙ্গে পুরোপুরি যায় না। কিন্তু যেটা হচ্ছে যে সরকারের আবার বিভিন্ন আইনের ভিতরে কোনো কোনো জায়গায় আপাত বিরোধ রয়েছে। যেমন ধরেন এই যে অলাভজনক প্রতিষ্ঠানের যে বিশ্ববিদ্যালয় যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের মধ্যে আছে, সেটা কিন্তু আবার ইনকাম ট্যাক্স আইনে সেটাকে আবার মানে ইনকর্পোরেট করা হয়নি সেইভাবে। ইনকাম ট্যাক্স আইনে আবার বলা হচ্ছে মানে আপনার আয় যদি ব্যয়ের চেয়ে বেশি হয়, সেটা আপনি লাভজনক প্রতিষ্ঠান হন বা অলাভজনক প্রতিষ্ঠান হন, আপনাকে কর দিতে হবে। তো সেই দুটোর ভিতরে আপাতত কিন্তু সামঞ্জস্যের কিছুটা সমস্যা রয়েছে। এবং আমার যতদূর ইনকাম ট্যাক্স আইনের ধারণা, সেটা হলো যে এই অলাভজনক প্রতিষ্ঠান এরকম কোনো ধারণা আয়কর আইনে নেই। আমরা এখন আরেকটা জিনিস একটু চলে যায়, আইনের কথা বলছেন। আইনের ক্ষেত্রে আমরা সাধারণ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা দেখি, অবশ্যই ট্যাক্সেশনের ক্ষেত্রে আপনি জানেন যে এটা সাংবিধানিক একটা ক্ষমতা, যে এটা প্রথমে সংসদই দেখবে। এখন একটা জিনিস সংসদে পাশ হয়েছে, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় দিয়েছে, সেটা নিয়ে স্ক্রুটিনি করার যাদের দায়িত্ব, সেই সংসদ সদস্যরা, আমাদের যারা প্রতিনিধি, তারা এটা নিয়ে কোনো প্রশ্ন করলেন না। 3 মাস পরে দেখা গেল যে ছাত্ররা যখন রাস্তায় চলে আসলো, তখন আমরা মনে হলো যে হ্যাঁ, এটা আসলে ফিলোসফিক্যালি ঠিক আছে কিনা। ফলে যে প্রথমে সংসদে এই বিষয়গুলি দেখার যে মেকানিজম, যেটা আমরা স্ট্যাবলিশ করেছি গণতন্ত্র, সেই চর্চাটা আছে কিনা, বিশেষ করে ট্যাক্সেশনের ক্ষেত্রে কেমন দেখেন? এটা আপনি একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন তুলেছেন। এটা কিন্তু যখন এইবার বাজেট প্লেসড হয়, আমার যদ্দূর মনে পড়ে যে 4 জুন বা জুন মাসের প্রথম সপ্তাহে, তখনই কিন্তু প্রতিবাদটা এসেছিল। কিন্তু সেই ক্ষেত্রে প্রথম আলোচনা হতে পারত, সবচেয়ে যেটা ভালো জায়গা সেটা হলো সংসদের যেটা অর্থ বিষয়ক কমিটি। এটা কিন্তু আপনি জানেন যে ফাইন্যান্স বিলটা অর্থ বিষয়ক কমিটির কাছে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়, এবং তাদের কাছে ক্ষমতা দেওয়া আছে, তারা ক্রস সেকশন বা যারা যারা এটাতে এফেক্টেড হচ্ছেন তাদের মতামতের ভিত্তিতে একটা সুপারিশ সংসদের কাছে উপস্থাপন করা। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি, হলে ভালো হতো। এবং সংসদেও আমার জানা মতে যে এই যখন মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেট বক্তৃতায় এটা উল্লেখ আছে যে এবার প্রাইভেট ইউনিভার্সিটির উপরে, তখন 10% উনি অ্যানাউন্স করেছিলেন, পরে চূড়ান্ত ঘোষণার সময় এটা কমিয়ে 7.5% করা হয়েছে। কিন্তু এই নিয়ে সংসদে খুব একটা আলোচনা আনফর্চুনেটলি হয়নি।
মানে এই যে ধরেন ট্যাক্সেশনের পুরো বিষয়টা আমরা কিন্তু আজকে শিক্ষার্থীরা রাস্তায় এসেছে বলে জিনিসটা শিক্ষার্থীর ব্যাপারেই মনে হচ্ছে, কিন্তু আসলে ভ্যাট এবং ট্যাক্সের পুরো ব্যাপারটা নিয়েই আমরা যারা ভ্যাট দিই তারা বলা যায় যে অস্বচ্ছ অবস্থানেই আছি। ধরেন ভ্যাটেরই কিন্তু অনেকগুলি নানান রকম স্ল্যাব আছে, 1.5% থেকে শুরু করে 15% পর্যন্ত। এটা কোনটা কি কারণে আসলে দিচ্ছে সেটার কোনো ব্যাখ্যা আমরা জানতে পারি না। কেন মানে এই জিনিসগুলির ক্ষেত্রে পাবলিক ডোমেইনে ডিসকাশনের, কারণ যেহেতু আজকে শিক্ষার্থীরা তো তারা খুশি হয়ে দেওয়ার কথা যে এটা আমাদের কল্যাণেই যাবে। ট্যাক্সের ফিলোসফি তো আমরা তাই জানি যে এটা আসলে জনগণের অংশগ্রহণ রাষ্ট্র নির্মাণে, সেইখানে জনগণকে যদি সম্পৃক্ত করতে না পারা যায়, জনগণকে যদি সাথে না নেওয়া যায়, তাহলে এই ট্যাক্সেশনটা তো মনে হবে যে বার্ডেন। মানে এইটাই যে এই যে বোধটা, আমার টাকাটা আমি কি কারণে দিচ্ছি, সেটা রিটার্ন কি পাচ্ছি, সেইটি এনবিআর অথবা সরকার অর্থ মন্ত্রণালয় মানুষকে এই যে বোঝানো এবং তাদের কাছ থেকে মানে বলা যায় যে ওই টাকাটা তারা খুশি হয়ে দেবে, এরকম একটা যাওয়া জাগার জন্য কোনো ধরনের তৎপরতা আপনি কখনো দেখেছেন কিনা বা আদৌ আছে কিনা? আছে, কিন্তু খুব সীমিত আকারে। যেমন সম্প্রতি আপনি জানেন যে ভ্যাট দিবস পালন করা হয়েছে এবং ভ্যাটে ওটা দিন 15 মানে ভ্যাট কর্তৃপক্ষ তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন, যদিও সেটার কাঙ্ক্ষিত মাত্রার হয়নি। এবং যেটা আপনি উল্লেখ করেছেন যে যখন ভ্যাট আইনে কোনো পরিবর্তনে কাভারেজে কাউকে নিয়ে আসতে চাচ্ছেন বা কাভারেজে কাউকে অব্যাহতি দিতে চাচ্ছেন, তাহলে যাদের সঙ্গে এটা সম্পৃক্ত তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা বা তাদেরকে এইটার কারণ এবং এইটার বেনিফিট এবং এইটার ফলে যে তাদের কি ধরনের ইনসিডেন্স হবে সেই জিনিসগুলো তাদেরকে করলে এটা নিশ্চয়ই উপকারে আসতো এবং সেটা করলে তাদেরও যে রাজস্ব আহরণ সেটার জন্য সহায়তা হতো বলেই আমি মনে করি। আরেকটি জিনিস একটু জানতে চাই যে আমরা যেহেতু রাষ্ট্র চালাতে হলে অবশ্যই টাকার দরকার হয়, ট্যাক্স নেট আমরা বাড়াচ্ছি, ভ্যাট নেট আমরা বাড়াচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে এই ব্যাপারটা কিন্তু মানুষের ভিতরে অনেক প্রশ্ন আছে যে যারা ব্যবসার সঙ্গে জড়িত আছে, যারা এই ধরনের সেবার সঙ্গে জড়িত আছে, সেইটা যথাযথভাবে আহরণ করতে পারছে কিনা, অর্থাৎ যে ব্যবসার সঙ্গে জড়িত আছে সে ঠিক মতো আয়করটা দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, সেই নেটটা সরকার বাড়াতে না পেরে বরং নানান ধরনের জায়গায় যেখানে হয়তো ট্রানজেকশন অনেক বেশি, পাবলিকের ইনভলভমেন্ট অনেক বেশি, এরকম জায়গাগুলিতে যাচ্ছে। এটা কতটুকু মনে? এটা কিন্তু যদি ধরেন যে ভ্যাটের বিষয়টা যদি আমি বলতে চাচ্ছি, ভ্যাট কিন্তু এটা একটু মনে রাখতে হবে, এটা পণ্য বা সেবার উপরে আরোপিত। এটা কিন্তু ব্যক্তি বিশেষকে এটা কম দেওয়া বা বেশি দেওয়ার এটার স্কোপ নাই। তো এখন যদি ভ্যাটের প্রশ্নটাতে আসেন, যদি আমরা শিক্ষাকে মনে করি যে শিক্ষা একটা পণ্য যেটার উপরে ভ্যাট আরোপিত হওয়া উচিত, তাহলে তো প্রশ্ন আছে যে শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন, তাহলে তো সকল ধরনের পণ্যের উপরেই ওই এডুকেশনের উপরে হওয়া উচিত। কেন এটা আলাদা করে? এবং আলাদা করে যদি করতে হয় সেটার জন্য আইনটা কি আছে যে আপনি কেবল বিশ্ববিদ্যালয়কে করছেন, অন্যদেরকে করছেন না, সেই আইনের ব্যাকিংটা কোথায় আছে? সেটাও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো মূল যেটা কথা হচ্ছে সেটা হলো যে যখন আপনি মানে যেটা আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি বা পরোক্ষ কর, সেটা যেহেতু পণ্য বা সেবার উপরে নেওয়া হচ্ছে, এটা কিন্তু ব্যক্তি বিশেষের আয় বা সক্ষমতার সঙ্গে যাচ্ছে না, এটা হলো পণ্য বা সেবা ভোগ করলেই তার সঙ্গে যাচ্ছে। আমিনুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।